সুপ্রিয় চাকরি প্রত্যাশী 12তম কলেজ সমপর্যায় নিবন্ধন প্রিলিমিনারি টেস্ট 2015 এর প্রশ্ন সমাধান। বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়? ধ্বনিতত্ত্বে মূলত সন্ধি, নত্যবিধান, সত্যবিধান আলোচিত হয়। আর অন্যদিকে কারক সমাস, প্রকৃতি প্রত্যয়, বচন, লিঙ্গ, শব্দ, উপসর্গ এগুলো সবগুলোই শব্দ বা রূপতত্ত্বে আলোচনা করা হয়। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হলো কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য। কাব্যটির নাম হলো চর্যাপদ, যেটি 1907 সালে আবিষ্কার হয়। আর এটি আবিষ্কারক হলেন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। বাংলা লোকসাহিত্যের প্রাচীনতম শাখা হলো ছড়া। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম বঙ্গদর্শন। গ্রাম বার্তা প্রকাশিকা এর সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ বা হরিনাথ মজুমদার। মাসিক পত্রিকায় সম্পাদক প্যারীচাঁদ মিত্র এবং সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নয়, কিন্তু ঈশ্বরচন্দ্র গুপ্ত। ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। যে কোনো ব্যাকরণের প্রধান আলোচ্য বিষয় চারটে: ধ্বনিতত্ত্ব, শব্দ বা রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। আকাশ শব্দের সমর্থক শব্দ অন্তরিক্ষ। প্রভাকর অর্থ সূর্য, সুধাকর অর্থ আবার চন্দ্র। জলাশয় শব্দের সমর্থক শব্দ হচ্ছে সরোবর। জলাধর সমুদ্র বা মেঘ। অম্বু ও সলিল শব্দ দুটির অর্থ পানি বা জল। সর্বজনীন হিতকর এক কথায় সর্বজনীন। সর্বজনীন হিতকর অথবা সকলের জন্য মঙ্গলকর বা কল্যাণকর হলো সর্বজনীন। আর সর্বসাধারণের জন্য অনুষ্ঠিত বা সকলের মধ্যে প্রবীণ বা জ্যেষ্ঠকে বলে সার্বজনীন। তাহলে সর্বজনীন আর সার্বজনীন বিষয়টা একটু ক্লিয়ার করে নেবেন। বিশ্বের জন্য যা হিতকর বিশ্বজনীন। একাদশে বৃহস্পতি একটি বাগধারা, যার অর্থ সৌভাগ্যের বিষয়। অনুমোদিত শব্দটির বিপরীতার্থক শব্দ হলো অননুমোদিত। আবশ্যক অনাবশ্যক, মতৈক্য মতানৈক্য, অনুমেয় অননুমেয়। শুদ্ধ বানান হচ্ছে শিরচ্ছেদ। এখানে কিন্তু তালবস্যয় 6 যুক্ত থাকবে। শিরচ্ছেদ। আর এটা বিসর্গ সন্ধি সাধিত শব্দ। শিরোর সাথে কিন্তু 3 সরাও এর সাথে যখন আমরা 3 স দেখব, তালবস্য, মূর্ধন্যস্য, দন্তস্য, তারপরে বয়বিন্দর ও এগুলো যদি হয় তাহলে হচ্ছে এই যে বিসর্গ থাকে। কিন্তু শিরো, এই তালবস্যের জন্য বিসর্গ থাকলো যোগচ্ছেদ, শিরচ্ছেদ। পাঠক শব্দের যথার্থ প্রকৃতি ও প্রত্যয় হলো রূঢ়ভার, পঠযোগ অক। প্রকৃতি প্রত্যয় বেশিরভাগ কিন্তু এই যে রূঢ় থাকে। রূঢ়ভার পঠযোগ অক অথবা রূঢ়ভার পঠযোগ নক, মূর্ধন্য ক, দুটোই সঠিক। কিন্তু নতুন শব্দ গঠন করে সন্ধি ও সমাস। নতুন শব্দ গঠনের আরও কিছু উপায় হলো উপসর্গ, বিভক্তি, প্রত্যয়, পদের দ্বিরুক্তি, পদের পরিবর্তন ইত্যাদি। মানে এই সমস্ত বিষয়গুলো দিয়ে নতুন শব্দ গঠন করা যায়। নিচে কোন শব্দটি শুদ্ধ? কৌতূহল। কৌতূহলে কয় উকার, তয়ে দীর্ঘ উকার, তারপরে হল। এই যে শ্রদ্ধাঞ্জলি শব্দের শ্রদ্ধাঞ্জলিতে কিন্তু রসইকার রয়েছে। যত রকমের অঞ্জলি থাকবে, পুষ্পাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলি, গীতাঞ্জলি, পতঞ্জলি, প্রেমাঞ্জলি, পুষ্পাঞ্জলি, যত অঞ্জলি রয়েছে সবগুলোতে কিন্তু রসইকার হবে। বাকযন্ত্রের অংশ নয় কান। কান কিন্তু শরীরের একটি শ্রবণ প্রত্যঙ্গ, এটি বাকযন্ত্রের অংশ নয়। বাকযন্ত্রের অংশ হলো দাঁত, তালু, নাক। গলনালী, মুখবিবর, কণ্ঠ, জিহ্বা, তালু, মাড়ি, দাঁত, ঠোঁট, নাক, ফুসফুস এগুলো সব হলো বাকযন্ত্রের অংশ। যে ক্রিয়া সর্বনাম অনুসর্গের পুনরূপ ব্যবহৃত হয় সাধু ভাষায়। সাধু ভাষায় ক্রিয়া সর্বনাম অনুসর্গের পুনরূপ ব্যবহার হয়। করিয়া, করে, তাহারা, তারা, হইতে, হতে। সিক্তর বিপরীত শুষ্ক। সিক্ত অর্থ ভেজা, শুষ্ক অর্থ শুকনো আর কি। অর্জন, বর্জন। তীব্র, লঘু। গাড়ি স্টেশন ছাড়লো, ছেড়ে চলে গেল। স্টেশন ছেড়ে গাড়িটা চলে গেল, এজন্য এটি কিন্তু অবদান কারকে শূন্য, কারণ ছাড়লো এর এখানে কোনো বিভক্তিই নাই।
আমরা জানি উৎপাদনজাত বিচ্যুত বোঝালে উপাদানকারক হয়, বিয়োগ বোঝাবে, চলে যাবে, তাহলে কিন্তু উপাদানকারক হয়। এটি যেহেতু কোনো বিভক্তি ছাড়াই আছে এই জন্য শূন্য। বাক্যে দাঁড়িয়ে থাকলে কতক্ষণ থামতে হয়? 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয়। শুধু দাঁড়িয়ে নয়, প্রশ্নসূচক চিহ্ন, আশ্চর্যবোধক চিহ্ন, কোলন কোলন ড্যাশ ড্যাশ এগুলো থাকলেও কিন্তু 1 সেকেন্ড বিরতির প্রয়োজন হয়। সেমিকোলন থাকলে এক বলার দ্বিগুণ সময় থামতে হয়। ব্র্যাকেটস, বন্ধনী চিহ্ন এগুলো থাকলে কোনো বিরতির প্রয়োজন নাই এগুলোতে। গিন্নি কোন শব্দ? এটি অর্ধ তৎসম শব্দ। গিন্নি এর তৎসম শব্দ হলো গৃহিণী। গৃহিণী তৎসম, গিন্নি হলো অর্ধ তৎসম। এটা কিন্তু খুব প্রশ্ন আসে পরীক্ষায়। ছেড়াদ্দ, শ্রাদ্ধ, পেন্নাম, প্রণাম, মানে এগুলো হচ্ছে প্রত্যেকটাই অর্ধ তৎসম, তৎসম। অর্ধ তৎসম ছেড়াদ্দ, তৎসম শ্রাদ্ধ, পেন্নাম অর্ধ তৎসম, প্রণাম হলো তৎসম। বৈষ্ণব, বৈষ্ণব, বিষ্ণু, বিষ্ণু, কুৎসিত, কুৎসিত, উৎসব, উৎসব, জোছনা, জ্যোৎস্না। এই যে জোছনা ছ যদি থাকে তাহলে কিন্তু অর্ধ তৎসম, আর যদি খন্দাত দন্তস্বয় দন্তন্বয় যুক্ত আকার থাকে তাহলে কিন্তু এটা তৎসম। এটা কিন্তু পড়েছিল এবার 9 তারিখের প্রাইমারি পরীক্ষায়। সূর্যি, সূর্য, সূর্যি হলো অর্ধ তৎসম, সূর্য হলো তৎসম। নেমন্তন্ন, নিমন্ত্রণ। হাঁস, হংস, হাঁস অর্ধ তৎসম, হংস হলো তৎসম। কাদযোগ না কান্না, এটি কোন সন্ধি? এটি হলো খাঁটি বাংলা সন্ধি। সন্ধি প্রধানত 2 ধরনের, স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধি। অনুরাগ শব্দটির বিপরীত শব্দ বিরাগ। অনুরাগ, বিরাগ দুটোরই অর্থের বিপরীত হলো বিরক্ত। প্রতিঘাত আর অনুরক্ত এর বিপরীত শব্দ বিরক্ত। উপহাস, তোষামত, উপহাসের বিপরীতার্থক শব্দ তোষামত। গাছে উঠতে পটু যে এক কথায় গেছো। বিনা পানি কোন সমাস? বহুব্রীহি সমাস। বিনা পানি বলতে বোঝায় হিন্দুদের সরস্বতী দেবীকে, বিনা পানিতে যার হাতে যে বিনা থাকে সেটা। জাস্টিফিকেশন ফর এর সঠিক অনুবাদ হলো সমর্থন। জাজমেন্ট, বিচার। কমেন্ট, মন্তব্য। আর্গুমেন্ট, তর্ক। নত্যবিধান বাংলা বানানে কোন শব্দের ক্ষেত্রে প্রযোজ্য? সংস্কৃত। দ্য জাজ অ্যাকুইট হিম অফ দ্য চার্জ। অ্যাকুইট এর প্রিপোজিশন অফ, অ্যাকুইট অফ এর অর্থ কাউকে কোনো অভিযোগ হতে অব্যাহতি দেওয়া। সঠিক উত্তর এখানে কিন্তু অফ বসে। দ্য নাউন ফর্ম অফ ইনডিওর ইজ ইনডিওরেন্স, যার অর্থ সহ্য করা বা টিকে থাকা। দ্য মাদার রোজ ইন হার, যখন মাতৃত্ব বোঝাবে তখন কিন্তু সামনে দা বসে, নির্দিষ্টভাবে আর্টিকেল বসে। হি কমপ্লিট উইথ হার রিকোয়েস্ট, কমপ্লাই এর প্রিপোজিশন উইথ বসে, কমপ্লাই উইথের সম্মত হওয়া বা রাজি হওয়া, তাই উইথ বসেছে। দি অ্যাডজেক্টিভ ফর্ম অফ হার্ট, হার্টের অ্যাডজেক্টিভ হলো হার্টি, আন্তরিক। দ্য অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল। অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না, তবে নির্দিষ্ট করে বোঝাতে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আর্টিকেল বসে। দ্য অনেস্টি অফ রহিম ইজ ইনভায়াবল। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাজ বিন লিভিং হিয়ার ফর 5 months. He has been living here for 5 months. Check the beast in you. Most important question. What is the plural number of spectrum? Spectra. যদি থাকে তাহলে কিন্তু প্লুরাল করতে গেলে আমরা এ লিখি। স্পেকট্রাম, স্পেকট্রা। ডাটাম, ডাটা। null and void এর অর্থ হলো ইনভ্যালিড, মানে বাতিল, অকার্যকর। অ্যাপেল অফ ওয়ানস আই মিন্স এক্সট্রিমলি ফেভারিট, মানে চোখের মণি বা অতি আদরের কোনো জিনিস বা বস্তু। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ 2/3 অফ ইট ইজ ফাইন। যদি ফ্র্যাকশন বোঝায় তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসবে। ভগ্নাংশের লব 1 হলে সিঙ্গুলার হয়, আর ভগ্নাংশের লব 1-এর বেশি হলে সেটি প্লুরাল হয়। 1 হলে সিঙ্গুলার, বেশি হলে প্লুরাল। 2/3 এই জন্য কিন্তু এখানে অ্যাশ হয়েছে। 2/3 অফ ইট ইজ ফাইন। হি অ্যাক্ট ইন দ্য টিথ অফ স্ট্রং অপোজিশন, সমস্ত প্রতিকূলতাকে উপেক্ষা করে। The passive form of the sentence, enter the house by this gate is, you are requested to enter the house by this gate.
দ্য প্যাসিভ ফর্ম অফ হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাসিস, বা হু থাকলে বাই হোম খুঁজতে হবে। বাই হোম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। হুযুক্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েস করার নিয়ম বাই হোম প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট অ্যাক্টিভের এক্সটেনশন। ইট ইজ হাই টাইম হি, যদি ইট ইজ হাই টাইম বা ইট ইজ টাইম এরপরে যদি একটা সাবজেক্ট থাকে তারপরের ভার্বটি কিন্তু পাস্ট ফর্মে হয়, V2 হয়। যদি এখানে সাবজেক্ট না থাকতো তাহলে কিন্তু আমরা V1 মানে বেস ফর্মটাই নিতাম। ঠিক আছে, তাহলে ইট ইজ হাই টাইম হি চেঞ্জড, এখানে ইডি V2 আর কি, চেঞ্জ হিজ ব্যাড হ্যাবিটস। টু থাকলে ভার্বের বেস ফর্ম বসে। দ্য চিলড্রেন ওয়ার ইন্টারেস্টেড টু দ্য কেয়ার অফ দেয়ার আঙ্কেল। ইন্টারেস্টেড টু অর্থ কাউকে কোনো কিছু বিশ্বাস করে দেয়া। দি অ্যান্টোনিম অফ বেলিগেরেন্ট ইজ পিসফুল, যার অর্থ যুদ্ধপ্রিয়, বিবাদমান। পিসফুল অর্থ শান্তিপ্রিয়। হি সাফার ফ্রম দ্য ইলিউশন দ্যাট হি ওয়াজ অ্যানাদার নেপোলিয়ন। নিজেকে আরেকজন নেপোলিয়ন ভাবাটা এক ধরনের মতিভ্রম বা ইলিউশন। আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং ইজ অ্যাকুইন্টেন্স, ACQUAINTANC, যার অর্থ পরিচয় বা চেনা জানা। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটি, যেখানে কোনো কাজ বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা শুরু হয়ে দীর্ঘ সময় ধরে চলছে এরূপ বোঝালে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। হোয়াইল হি মানে হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে এক কথায়, হোয়াইল প্লাস ভার্ব প্লাস আইএনজি। হোয়াইল হি ওয়াজ ওয়াকিং ইন দ্য গার্ডেন আ স্নেক বিট হিম। মূলত হোয়াইল প্লাস সাবজেক্ট হলে পাস্ট কন্টিনিউয়াসে হয়। হোয়াইল যুক্ত সেন্টেন্সের সাথে ভার্বের পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আর এর হেল্পিং ভার্ব হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াচ ওয়ার, তাই এখানে ওয়াচ ওয়াকিং সঠিক। ইফ আই হ্যাড আ টাইপ রাইটার আই উড টাইপ মাইসেলফ। ই প্লাস পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, প্লাস সাবজেক্ট প্লাস উড কুড মাইট প্লাস ভার্বের বেস ফর্ম হয়। ইউ হ্যাড বেটার রিং হিম অ্যাট ওয়ান্স। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার, উড রেদারের পরে ভার্বের বেস ফর্ম বসে। আ চাইল্ড লাইকস অনলি সুইটস, নেগেটিভ ফর্ম হবে আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। অ্যাসার্টিভ সেন্টেন্সের অনলি বা অ্যালোন কোনো বস্তুকে নির্দেশ করলে নেগেটিভ বাক্যে অনলি এর স্থলে নাথিং বাট বসে, এজন্য জাস্ট এখানে নাথিং বাট বসেছে অনলি এর জন্য। অংশ থেকে নিচে কোনটি বৃহত্তম, এটি কিন্তু প্রাইমারি পরীক্ষায় এসেছিল এবার 2026-এর 9 ফেব্রুয়ারিতে। রুট 0.3 সবগুলোকে কী করলো, ভগ্নাংশে নিয়ে আসলো আর কি, পরিবর্তন করলো। তো দেখা গেল এটাই হচ্ছে বড় আর কি, এখানে বৃহত্তম। রুট 0.3। এম রুট এ পাওয়ার এন এর মান নিচে কোনটি? সূচকের অঙ্কে যদি পাওয়ারগুলো গুণ অবস্থায় থাকে তাহলে কিন্তু ভাগ হয়ে যায়। এখানে রুটের উপরে এম রয়েছে তাই এটি ভাগ হয়ে এমটি নিচে চলে এসেছে সূচকের আর কি সূত্র অনুযায়ী। 0.2 এর 20% সমান কত? 0.04। 0.2 এর 20% হলো 0.04। এই ধরনের রেজিস্ট্রালের অঙ্ক কিন্তু অনেক আসে, তাই একটু মাথা খাটিয়ে কাজ করবে। তাহলে 0.2 মানে হচ্ছে 2/10। 0.2 মানে 2/10 গুণন 20% মানে 20/100, কাটাকাটি করলেই আসবে 2/50। 2/50কে আবার যদি আমরা মানে 50 দিয়ে 50-এর সাথে 2কে আমরা ভাগ করি, মানে এটাকে একদম দশমিকে নিয়ে আসতে চাই, তাহলে কিন্তু 0.04 এই হবে আনসার। 20টি কমলার 20% পচা হলে ভালো কমলার সংখ্যা নিচে কোনটি? 16টি। 15টি ছাগলের মূল্য 3টি গরুর মূল্যের সমান। 30টি ছাগলের পরিবর্তে কয়টি গরু পাওয়া যাবে? 6টি। অঙ্কগুলোকে একটু থামিয়ে দেখে নেবেন। দুটি সংখ্যা অনুপাত 7:8 এবং তাদের গসাগু 9 হলে তাদের লসাগু সমান 504। 6 আর 10-এর গাণিতিক গড়টি 7, 9 এবং কোনো একটা সংখ্যা আর কি, ধরে নিলাম x। গাণিতিক গড়ের সমান কত? 8। বার্ষিক শতকরা কত হার সুদে 425 টাকা, 3 বছরের সুদে আসলে 476 টাকা হবে 4%। x এর মান কত হলে 2 পাওয়ার 4x - 12 সমান 16 হবে 4। 5 পাওয়ার n + 2 + 35 × 5 পাওয়ার n - 1/4 × 5 পাওয়ার n এর মান সমান কত? 8। a + b 17 এবং
এ বি সমান 60 হলে এ মাইনাস বি স্কোয়ারের মান সমান কত? এমন একটা সংখ্যা চিন্তা করতে হবে যে সংখ্যা গুণ করলে 60, যোগ করলে 17 আসে, এবং এটা বিয়োগ দেওয়ার পরে বর্গ করলে কত হয়। তাহলে আমরা জানি 12 5 যোগ করলে হয় 17, 12 5 গুণ করলে হয় 60, 12 আর 5 যদি বিয়োগ করি, বিয়োগ করলে আসবে 7, 7-এর উপরে স্কোয়ার মানে 49 হলো একটা আনসার। খুব সহজ কাজ, শর্টকাট টেকনিক আর কি এটি। -15 + x + 2x স্কোয়ারের উৎপাদক x + 3 × 2x - 5 log 2 64 + log 2 8 এর মান সমান কত? 9। x - 1/x সমান 7 হলে x³ - 1/x³ এর মান সমান 364। এই অঙ্কটা শর্টকাট টেকনিক হলো, যা মান থাকবে সেই মানের উপরে কিউব, মানে যেহেতু এখানে কিউব আছে এই জন্য কিউব বসানো হবে, আর যদি স্কোয়ার থাকতো স্কোয়ার বসাতাম, প্লাস এখানে মাইনাস আছে এখানে জন্য প্লাস বসবে, এখানে যা পাওয়ার থাকবে সেটা যোগ হয়ে যাবে, যোগ হওয়ার পরে আবার গুণ অবস্থায় এই মানটা আবারও গুণ অবস্থায় যাবে। তাহলে 7-এর উপরে কিউব মানে 343 যোগ 7 × 21, 21 আর 343 যোগ করলে হয় 364। 125 ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? দেখো, সম্পূরক মানেই হলো আমাদের কি করতে হবে, 180 থেকে বাদ দিতে হবে। পূরক হলে 90 ডিগ্রি, সম্পূরক হলে 180 ডিগ্রি। তাহলে এখন এই যেহেতু 125 দেওয়া আছে অলরেডি, 180 থেকে 125 বিয়োগ দিলে 55, এই 55 ডিগ্রি হলো আনসার। নিচে ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, কোন ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব, কোন ক্ষেত্রে সম্ভব নয়। দেখো, একটা জিনিস মনে রাখবে, যখন ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে। এখন 2 আর 3 আর 2 কী করলে 5 হচ্ছে, 3 আর 2 যোগ করলে 5 হচ্ছে, আর নিচে পিছনের যে 3 নম্বর যে ত্রিভুজের এটাও 5 হচ্ছে, পাশাপাশি মিলে যাচ্ছে, এটা কি হবে না, মানে সামনের দুই সংখ্যা বড় হতে হবে যোগ করে তৃতীয় সংখ্যার থেকে। তাহলে 6 5 আর দেখো 6 আর 5, 6 5 কি 11 হচ্ছে না, 8-এর থেকে বড় হচ্ছে কিন্তু, তাই এটি দিয়ে কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। 5 4 9, এই 6-এর থেকে 9 বড় হচ্ছে কিন্তু দুই সংখ্যা যোগ করে, এই জন্য এটি কিন্তু ত্রিভুজ আঁকা সম্ভব। 5 8 হচ্ছে, 5 3 8 হচ্ছে, 8 7-এর থেকে বড় হচ্ছে, এই জন্য এটা কিন্তু আঁকা সম্ভব। যেহেতু এটা দুটোই সমান হচ্ছে, দুটো যোগ করে তারপরে এই তৃতীয় বাহুর সাথেও কিন্তু মিলে যাচ্ছে, বা এই দুটো সংখ্যা যোগ করে যদি এই তৃতীয় বাহুর থেকে ছোট হয় তাহলে কিন্তু আঁকা সম্ভব নয়। এটাই পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হতে হবে, আর যদি না হয় তাহলে আঁকা সম্ভব নয়। যদি রুলস মিলে যায় তাহলে কিন্তু আঁকা সম্ভব। অনুপাতের একক কোনটি? অনুপাতের কোনো একক নেই, অনুপাতের কোনো একক নেই, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। একটি সমবাহু সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য 12 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে, অর্থাৎ 72। অনেক সময় প্রশ্নে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রও কিন্তু জানতে চাওয়া হয়, অর্থাৎ ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা মনে রাখবেন অবশ্যই, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হাফ মানে 1/2, হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা দিলে কিন্তু উত্তর চলে আসবে। একটি আয়তকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, দৈর্ঘ্য 48 মিটার হলে ক্ষেত্রটির পরিসীমা হলো 128 মিটার। পরিসীমার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 30 ডিগ্রি কোণে উন্নীত করে দেয়ালের ছাদে স্পর্শ করে, দেওয়ালের উচ্চতা কত? 9 মিটার। কোনো সংখ্যার 40%-এর সাথে 42 যোগ করলে যোগফল ওই সংখ্যাটি কত? 70। tan 90 ডিগ্রি এর মান হচ্ছে অসংজ্ঞায়িত। tan 90 ডিগ্রি এর মান অসংজ্ঞায়িত। 7√3 সংখ্যা কোন ধরনের সংখ্যা? এটি একটি অম্লজ সংখ্যা। √3ও একটি অম্লজ সংখ্যা, সুতরাং 7√3 একটি অম্লজ সংখ্যা হবে। √3 যেখানেই থাকুক না কেন, সামনে যে সংখ্যা থাকুক দেখার বিষয় নেই, √3 মানেই অম্লজ সংখ্যা। 3x পাওয়ার 0 এর মান কত? যখন কোনো কিছু সংখ্যার পাওয়ার 0 হয় তার মান 1ই হয়। ধনাত্মক সংখ্যার ঘাত 0 হলে তার মান সব সময়ের জন্য কি হয়? 1 হয়। cot থিটা (1 - cos স্কোয়ার থিটা) এর মান হচ্ছে cos থিটা। হাতির ঝিলের নকশার পরিকল্পনা করেন স্থপতি এহসান খান। নয়নাভিরাম হাতির ঝিলের নকশা পরিকল্পনা করেন তিনি। 2013 সালে প্রকল্পটি বাস্তবায়ন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমার বন্ধু রাশেদ বইটির লেখক, মুক্তিযুদ্ধভিত্তিক কিশোর উপন্যাসের এই লেখক হলেন ডক্টর মুহাম্মদ জাফর ইকবাল। আমার বন্ধু রাশেদ। বিগ অ্যাপেল বলা হয় নিউ ইয়র্ক শহরকে। শুধু বিগ অ্যাপেল বললে হবে না, এখানে আরও কিছু আছে। নিউ ইয়র্ক বিশ্বের রাজধানী, গগনচুম্বী অট্টালিকার শহর, জাঁকজমকের নগরীও বলা হয়ে থাকে।
বেলজিয়ামকে বলা হয় ইউরোপের ককপিট রণক্ষেত্র, আর রোমকে বলা হয় চিরশান্তির শহর বা নীরব শহর, সাত পাহাড়ের শহর। রোম থেকে কিন্তু প্রশ্ন আসে যে চিরশান্তির শহর কি, কোনটি? রোম। নীরব শহর কোনটি? রোম। সাত পাহাড়ের শহর কোনটি? রোম। জাপানের পার্লামেন্টের নাম হলো ডায়েট। জাপানের আইনসভার নাম ডায়েট। দ্বিকক্ষ বিশিষ্ট এই আইনসভার নিম্নকক্ষের নাম হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং উচ্চকক্ষের নাম হাউস অব কাউন্সিলর্স। ইরানের পার্লামেন্টের নাম মজলিস। বিশ্বের সবচেয়ে বেশি কফি উৎপাদনকারী দেশ হলো ব্রাজিল। চিনি ও ইক্ষু উৎপাদন ও রপ্তানিতে শীর্ষ দেশ এটি। কুতুব মিনার কোথায় অবস্থিত? ভারতের নয়াদিল্লিতে অবস্থিত কুতুব মিনার। দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কুতুবউদ্দিন আইবেক এই সুউচ্চ মিনারটির নির্মাণ কাজ শুরু করেন এবং সমাপ্ত করেন তার জামাতা এবং দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা শামসুদ্দিন ইলতুৎমিশ। CNN এর পুনরূপ হলো কেবল নিউজ নেটওয়ার্ক। এটি রাষ্ট্রভিত্তিক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল। এর প্রতিষ্ঠাতা টেড টার্নার 1980 এটি কার্যক্রম শুরু করে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ হলো অসমাপ্ত আত্মজীবনী। বাংলাদেশের কোন বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই? অর্থাৎ ঢাকা আর বরিশালের সাথে ভারতের কোনো সীমান্ত সংযোগ নাই। বাংলাদেশের সবচেয়ে মূল্যবান ধাতু হলো প্লাটিনাম। সবচেয়ে হালকা ধাতু লিথিয়াম। ভূপৃষ্ঠে যে ধাতু সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায় তা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়াম সবচেয়ে বেশি পাওয়া যায় ভূপৃষ্ঠে, মানে পৃথিবীতে। মানব শিশুর দাঁতের সংখ্যা হলো 20টি। মোটের উপর 32টা দাঁত রয়েছে একজন পূর্ণপ্রাপ্ত মানুষের। এর মাঝে দাঁতের সংখ্যা 20টি। নিচে কোন দেশটি ওপেকের সদস্য নয়? ওপেকের সদস্য দেশ নয় ফ্রান্স। ফ্রান্স কিন্তু ওপেকের সদস্য দেশ নয়। আর এটি মানে ওপেক মূলত ভেনিজুয়েলার উদ্যোগে 1960 সালে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ভিয়েনা, অস্ট্রিয়া। এর বর্তমান সদস্য, তাহলে ওপেকের বর্তমান সদস্য কতজন? 13 জন। ভেনিজুয়েলা, সৌদি আরব, 13টি দেশ আর কি। ভেনিজুয়েলা, সৌদি আরব, ইরান, নাইজেরিয়া, ইরাক, লিবিয়া, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, কুয়েত, অ্যাঙ্গোলা, গ্যাবন, কঙ্গো ও ইকুয়েটোরিয়াল গিনি। রেড ক্রসের সদর দপ্তর জেনেভা। রেড ক্রস মুসলিম বিশ্বের রেড ক্রিসেন্ট নামে অভিহিত। 2015 সালে 17তম ন্যাম সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? কারাকাস, ভেনিজুয়েলায়। নন অ্যালাইন্ড মুভমেন্ট, ন্যামের পুনরূপ নন অ্যালাইন্ড মুভমেন্ট, যা 1961 সালে সাবেক যুগোস্লাভিয়া বেলগ্রেডে অনুষ্ঠিত প্রথম শীর্ষ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়। বর্ণালী ও শুভ্র হলো উন্নত জাতের ভুট্টার নাম। আরও ভুট্টার নাম রয়েছে বর্ণালী, শুভ্র, মোহর, উত্তরণ, এগুলো উন্নত জাতের ভুট্টা। বলাকা, দোয়েল, সোনালিকা, আকবর, এগুলো উন্নত জাতের গম। ইরাটম, হীরা, মুক্তা, প্রগতি, আশা, মালা, ময়না, এগুলো মূলত উন্নত জাতের ধানের নাম। তারপরে গাজী, রহমত, এগুলোও কিন্তু উন্নত জাতের ধানের নাম। রক্তে হিমোগ্লোবিনের কাজ অক্সিজেন পরিবহন করা এবং সামান্য পরিমাণ কার্বন ডাই অক্সাইড পরিবহন করা। মানে অক্সিজেনও থাকে, কিছু কার্বন ডাই অক্সাইড থাকে, সামান্য পরিমাণ। হিমোগ্লোবিনের জন্যই রক্ত লাল বর্ণের হয়। রক্তে এর পরিমাণ হ্রাস পেলে তাকে বলে অ্যানিমিয়া, যা রক্তশূন্যতা নামে পরিচিত। মধুবালা নামটি হলদে জাতের তরমুজ হিসেবে বিখ্যাত। মধুবালা। আর এটি উন্নত জাতের তরমুজ হচ্ছে পদ্মা। নদী ছাড়া উন্নত জাতের পদ্মা হলো তরমুজের নাম। আদিম মানুষের সবচেয়ে বড় আবিষ্কার আগুন। প্রাচীন প্রস্তর যুগের মানুষেরা প্রস্তর মানে পাথরের সাথে পাথর ঘষে আগুন উৎপন্ন করত। সর্বপ্রথম লোহা আবিষ্কার হয় এশিয়ার মাইনরে। 2015 সালে ঢাকা ও চট্টগ্রাম সিটি নির্বাচন কত তারিখে অনুষ্ঠিত হয়? 30 এপ্রিল। এখানে এটা মোস্ট ইম্পর্টেন্ট ক্রিকেট থেকে, যে বাংলাদেশে অনুষ্ঠিত ক্রিকেট টেস্ট ম্যাচে ডাবল সেঞ্চুরি করেছিলেন কোন ক্রিকেটার? মুশফিকুর রহিম। প্রথম খেলোয়াড় হিসেবে তিনি টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি করেন শ্রীলঙ্কার বিপক্ষে 2013 সালে। টেস্টে তিনি মোট 3টি ডাবল সেঞ্চুরি করেছেন। দ্বিতীয় আর কি খেলোয়াড় হিসেবে তামিম ইকবাল। তৃতীয় খেলোয়াড়ে আছেন সাকিব আল হাসান, একটি করে ডাবল সেঞ্চুরি করেছেন। প্রথম হলো মুশফিকুর রহিম, দ্বিতীয় তামিম ইকবাল, আর তৃতীয় হলেন সাকিব আল হাসান। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1939 সালে। 1 সেপ্টেম্বর 1939 হিটলারের নির্দেশে জার্মানি পোল্যান্ড আক্রমণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। আর 1945 সালের 2রা সেপ্টেম্বর জাপান আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করলে দ্বিতীয় যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। 25 এপ্রিল 2015 ভয়াবহ ভূমিকম্পের মাত্রা রিক্টার স্কেলে ছিল 7.8। ভূমিকম্প মাপা তীব্রতা পরিমাপক যন্ত্রের নাম সিসমোগ্রাফ। 2015 সালের 25 এপ্রিল নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এটি কিন্তু 2015 সালে 25 এপ্রিলে আঘাত হেনেছিল নেপালে।
নাসিরাবাদের বর্তমান নাম ময়মনসিংহ। এখানে চার্ট লিস্টটা মনে রাখবেন। ময়মনসিংহের পূর্ব নাম নাসিরাবাদ, চট্টগ্রামে ইসলামাবাদ, রাজশাহী রামপুর বোয়ালিয়া, বরিশালে চন্দ্রদ্বীপ বাকলা। বরিশালের এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা এই যে চন্দ্রদ্বীপ বর্তমান চন্দ্রদ্বীপের বর্তমান নাম বরিশাল, বরিশালের পূর্ব নাম চন্দ্রদ্বীপ বাকলা এবং ইসমাইলপুর। ঢাকায় জাহাঙ্গীরনগর। হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম, লবণ, ক্যালসিয়াম ও ফসফরাস। তাহলে হাড় ও দাঁত ও হাড় গঠন ও মজবুত করে খনিজ লবণ, ক্যালসিয়াম ও ফসফরাস। হাড় ও দাঁত তৈরির জন্য ভিটামিন ডি প্রয়োজন। মূলত সকালে হালকা রোদে ভিটামিন ডি পাওয়া যায়, আর সেই ভিটামিন ডিটা শরীরের জন্য খুব উপকার, হাড় ও দাঁতকে মজবুত করার জন্য আর কি। আয়রন রক্তে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে। আয়রন কম্পিউটারের মূল মেমোরি তৈরি হয় সিলিকন দিয়ে। সিলিকন মেমোরি এটি মূলত অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর পদার্থ তথা সিলিকন দিয়ে তৈরি করা হয় কম্পিউটারের মূল মেমোরি। এ পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।